ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ পার্ট 1 এর ক্লাস নিয়ে এসেছি। এর আগের পর্বে আমি তোমাদের কাছে নাউন ক্লজের ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে, 1 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কী, 2 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসে, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর, 4 নম্বর হচ্ছে নাউন ক্লজ ও অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশনের অবজেক্টকে মডিফাই করতে পারে। এবারে 1 নম্বরে চলে আসবো অ্যাডজেক্টিভ ক্লজ কী। অ্যাডজেক্টিভ ক্লজ, যার অন্য নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, হলো ডিপেন্ডেন্ট ক্লজ যা বাক্যে অ্যাডজেক্টিভের মতো পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ ক্লজ যাকে কোয়ালিফাই করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে এবং অ্যাডজেক্টিভ ক্লজটি ঠিক তার পরেই বসে। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই সেন্টেন্সটার মধ্যে দিস ইজ দ্য প্লেস এই অংশটুকু স্বাধীন, কার উপর ডিপেন্ড করে না, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এই অংশটুকু কিন্তু স্বাধীন নয়, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো, এই ডিপেন্ডেন্ট ক্লজটা এই প্লেস নাউনকে ডিসক্রাইব করছে। কি করে বুঝবে? এই প্লেস নাউনকে যদি প্রশ্ন করো কোন প্লেস, তাহলে তার উত্তর আসবে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা প্লেস নাউনকে ডিসক্রাইব করছে। আর নাউনকে একমাত্র ডিসক্রাইব করতে পারে অ্যাডজেক্টিভ, তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনকে ডিসক্রাইব করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এখানে প্লেসকে ডিসক্রাইব করছে, তাহলে প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মনে রাখবে, অ্যান্টিসিডেন্টের পরেই অ্যাডজেক্টিভ ক্লজ বসে। এবারে আমরা দেখব কোন কোন রিলেটিভ প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে আসতে পারে। রিলেটিভ প্রোনাউন, যার অন্য নাম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, কোন কোনগুলো আসতে পারে? প্রথমে হচ্ছে দ্যাট। অ্যান্টিসিডেন্ট বস্তু, ব্যক্তি, পশু যাই হোক না কেন দ্যাট ইউজ করা যেতে পারে। স্থানের ক্ষেত্রে হোয়ার বসে, সময়ের ক্ষেত্রে হোয়েন বসে, ব্যক্তির ক্ষেত্রে হু বসে, যদিও এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়। ব্যক্তির ক্ষেত্রে হুমও বসে, এটা অবজেক্ট হিসেবে ইউজ হয়। ব্যক্তি বস্তু দুটো ক্ষেত্রে হুস বসে, এটা পসেসিভ হিসেবে ইউজ করা হয়। আর শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে হুইচ ইউজ করা যেতে পারে। কারণ অর্থে হোয়াই ইউজ করা হয়, আর কিভাবে অর্থে হাউ ইউজ করা হয়। এদের মধ্যে দেখো, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলোকে কালো কালিতে লেখা হয়েছে। এই চারটে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, যদিও এটা রিলেটিভ প্রোনাউনেরও কাজ করে। এবারে আমরা কতগুলো এক্সাম্পল দেখব যেখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে। ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান রিড দিস বুক। এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন আর ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবে লেখা হয়েছে। দেখো, স্টুডেন্ট হু আর ইন্টেলিজেন্ট ক্যান রিড দিস বুক। এখানে দেখো, স্টুডেন্ট ক্যান রিড দিস বুক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু আর ইন্টেলিজেন্ট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজটা দেখো আবার স্টুডেন্টকে ডেসক্রাইব করছে। যদি প্রশ্ন করা হয় কোন স্টুডেন্টরা এই বইটা পড়তে পারে, তার উত্তর আসছে হু আর ইন্টেলিজেন্ট, তাহলে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজটা স্টুডেন্টকে ডেসক্রাইব করছে। আর নাউনকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে হু এসছে, অর্থাৎ এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এখানে সাবজেক্টের কাজ করছে, এই জন্য রিলেটিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। মনে রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যে রিলেটিভ প্রোনাউন বসে সেটা সবসময় সাবজেক্টের কাজ করে। এখানে দেখো, হু বলতে এই স্টুডেন্টকেই বোঝাচ্ছে, স্টুডেন্ট ওখানে সাবজেক্ট, তাহলে অবশ্যই এটা সাবজেক্টের কাজ করছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এই দুটো সেন্টেন্সকে দেখো, এখানে সিঙ্গেল অ্যাডজেক্টিভ, তার জন্য নাউনের আগে বসেছে। সিঙ্গেল অ্যাডজেক্টিভ যে নাউনকে ডেসক্রাইব করে তার আগে বসে। আবার যখন এটাকে ক্লজ ফর্মে লেখা হয়েছে হু আর ইন্টেলিজেন্ট, সেটা দেখো নাউনের পরে বসেছে। মনে রাখবে যে সিঙ্গেল অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, আর ক্লজ আর ফ্রেজ সবসময় যে নাউনকে ডেসক্রাইব করে তার পরে বসে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল হুম এভরিবডি লাভস ইজ মাই সিস্টার। এখানে যদি গার্ল এই নাউনটাকে প্রশ্ন করা হয় কোন মেয়েটা আমার বোন, তাহলে তার উত্তর আসবে হুম এভরিবডি লাভ, যাকে সবাই ভালোবাসে। তাহলে অবশ্যই হুম এভরিবডি লাভ এই অংশটুকু এই গার্লকে ডেসক্রাইব করছে, তাহলে এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, আই শ দ্য ম্যান হুজ ওয়াইফ ওয়াজ কিডন্যাপড লাস্ট নাইট। আমি লোকটাকে দেখেছিলাম। যদি প্রশ্ন করে কোন লোকটাকে দেখেছিলাম, তার উত্তর এই আন্ডারলাইন পার্টটুকু আসবে, তাহলে অবশ্যই এই আন্ডারলাইন পার্টটুকু এই ম্যানকে ডিসক্রাইব করছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়,
যে কোনো নাউনকে যখন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে ডিফাইন করা হয় তখন তার আগে অবশ্যই একটা আর্টিকেল দা আসবে, তাই জন্য এখানে আর্টিকেল দা বসেছে, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে এই আন্ডারলাইন পার্টটুকু যেহেতু এই ম্যানকে ডেসক্রাইব করছে তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, দ্য ডে হোয়েন আই পাস্ট মাধ্যমিক এক্সাম ইজ মেমোরেবল ইন মাই লাইফ। এখানে যদি ডেকে প্রশ্ন করা হয় কোন দিন আমার জীবনে স্মরণীয়, তাহলে তার উত্তর কি আসবে, হোয়েন আই পাস্ট মাধ্যমিক এক্সাম। তাহলে এই আন্ডারলাইন পার্টটুকু ডেকে ডেসক্রাইব করছে, তাহলে আন্ডারলাইন পার্টটুকু অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এবারে আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ করা যায়। এক্সাম্পলটা দেখো, দিস মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি। এখানে মোবাইল ফোন হচ্ছে নাউন, সাবজেক্টের জায়গায় বসেছে। আবার এই সেন্টেন্সটাকে দেখো, দিস মোবাইল ফোন অন দ্য বেড ইজ ভেরি কস্টলি। এখানে দেখো মোবাইল ফোন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে। যদি নাউনকে প্রশ্ন করা হয় কোন মোবাইল ফোনটা কস্টলি, তাহলে তার উত্তর আসবে বিছানার ওপর রাখা মোবাইল ফোনটা। তাহলে অবশ্যই এই আন্ডারলাইন পার্টটুকু এই মোবাইল ফোনকে ডেসক্রাইব করছে। তাহলে এই আন্ডারলাইন পার্টটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হবে, এখানে দেখো না, এখানে সাবজেক্ট আর ভার্বের কোনো কম্বিনেশান নেই। আবার এই সেন্টেন্সটা দেখো, দিস মোবাইল ফোন হুইচ ইজ অন দ্য বেড ইজ ভেরি কস্টলি। এখানে দেখো এই আন্ডারলাইন পার্টটুকু মোবাইলকেই ডেসক্রাইব করছে, মোবাইল ফোনকে, কিন্তু এখানে দেখো হুইচ ইজ এক্সট্রা দুটো কথা আনা হয়েছে, সাবজেক্ট আর ভার্ব আনা হয়েছে। হুইচ এখানে সাবজেক্টের কাজ করছে আর ইজ হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্ব আনার সাথে সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। মনে রাখবে অ্যাডজেক্টিভ ফ্রেজকে সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশান আনলেই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। পরের এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ মাই সিস্টার। এখানে গার্ল হচ্ছে সাবজেক্ট, নাউন। আবার পরেরটা দেখো, দ্য গার্ল সিঙ্গিং অ্যালোন ইজ মাই সিস্টার। এখানে দেখো যদি প্রশ্ন করা হয় কোন মেয়েটা আমার বোন, সেই মেয়েটা যে একা গান করছিল, তাহলে সিঙ্গিং অ্যালোন এখানে গার্লকে ডিসক্রাইব করছে, গার্ল সম্পর্কে ইনফরমেশান দেওয়া হয়েছে, অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখো, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং অ্যালোন ইজ মাই সিস্টার। এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব আনার সাথে সাথেই এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর হয়ে গেল। দুটোই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, দুটোই গার্লকে ডেসক্রাইব করছে, কিন্তু প্রথমটার সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশান নেই, এখানে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশান আছে। পরেরটা দেখো, লুক অ্যাট দ্য বয়েজ। এখানে দেখো বয়েজ হচ্ছে নাউন, প্রিপোজিশনের পরে বসেছে আর তার আগে আর্টিকেল আছে। এটা দেখো, লুক অ্যাট দ্য বয়েজ রানিং ইন দ্য ফিল্ড। ছেলেগুলোকে দেখো, কোন ছেলেগুলোকে দেখবে, যারা মাঠে দৌড়াচ্ছে, তাহলে অবশ্যই রানিং ইন দ্য ফিল্ড এই বয়েজ নাউনটাকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার এই সেন্টেন্সটা দেখো, লুক অ্যাট দ্য বয়েজ হু আর রানিং ইন দ্য ফিল্ড। এখানে সাবজেক্ট আর ভার্ব আনার সাথে সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজটা কী হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, যা বয়েজকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, দ্য পিকচার ইজ রিয়েলি বিউটিফুল। এখানে পিকচার হচ্ছে নাউন। আবার দেখো, দ্য পিকচার পেন্টেড বাই ইয়োর ব্রাদার ইজ রিয়েলি বিউটিফুল। যদি প্রশ্ন করা হয় কোন পিকচারটা সত্যি খুব সুন্দর, তার উত্তর আসবে তোমার ভাইয়ের আঁকা পিকচারটা। সুতরাং এই আন্ডারলাইন পার্টটুকু পিকচারকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার পরেরটা দেখো, দ্য পিকচার হুইচ ওয়াজ পেন্টেড বাই ইয়োর ব্রাদার ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দেখো হুইচ ওয়াজ, সাবজেক্ট আর ভার্ব আনার সাথে সাথেই অ্যাডজেক্টিভ ফ্রেজটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। পরের এক্সাম্পলটা দেখো, এই বয় মেট মি ইয়েস্টারডে। এখানে বয় হচ্ছে নাউন। আবার দেখো, এই বয় উইথ ব্লু আইস মেট মি ইয়েস্টারডে। উইথ ব্লু আইস এখানে এই বয়কে ডিসক্রাইব করছে, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখো, এই বয় হু হ্যাজ ব্লু আইস মেট মি ইয়েস্টারডে। এখানে সাবজেক্ট আর ভার্ব আনার সাথে সাথেই এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে আমরা দেখব নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য। টেল মি হোয়ার হি লিভস। এখানে দেখো টেল হচ্ছে ভার্ব, বলো, কাকে বলবে, আমাকে, তাহলে মি হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। কি বলবে, তাহলে সেটা উত্তর আসছে হোয়ার হি লিভস নাও। কি এর উত্তর, এটা ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্ট সবসময় নাউনের জায়গায় বসে, নাউন হয়, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। দেখো এখানে সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশন আছে। আবার দেখো, টেল মি দ্য প্লেস হোয়ার হি লিভস নাও। এখানে দেখো একটা প্লেস, অতিরিক্ত একটা শব্দ আনা হয়েছে, আর এই আন্ডারলাইন পার্টটুকু এই প্লেসকে ডেসক্রাইব করছে। যদি প্রশ্ন করা হয় কোন প্লেস, তার উত্তর আসবে হোয়ার হি লিভস নাও, তাহলে প্লেসকে ডেসক্রাইব করছে। আর অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনকে ডেসক্রাইব করে সেটা অ্যান্টিসিডেন্ট হয়। এখানে দেখো নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছে। এটাই হচ্ছে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য।
নাউন ক্লসে কোনো অ্যান্টিসিডেন্ট বসে না, অ্যাডজেক্টিভ ক্লসে বসে। পরেরটা দেখো, আই নো হোয়াই হি সেড সো, আমি জানি, কি জানি, কি এর উত্তর সবসময় অবজেক্ট হয়, তাহলে এটা নাউন ক্লস। আবার দেখো, আই নো দ্য রিজন হোয়াই হি সেড সো, আমি কারণটা জানি, কোন কারণটা জানি, তার উত্তর আসছে হোয়াই হি সেড সো। সুতরাং এখানে আন্ডারলাইন পার্টটুকু রিজনকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা নাউনে নেই। পরেরটা দেখো, প্লিজ টেল মি হোয়েন হি উইল কাম, একইভাবে দেখো এই মিটা হচ্ছে ইনডিরেক্ট, আর হোয়েন হি উইল কাম এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে নাউন ক্লজ। আবার দেখো, প্লিজ টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম, এখানে দেখো আন্ডারলাইন পার্টটুকু টাইমকে ডেসক্রাইব করছে, টাইম হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। এখানে এটাই হচ্ছে পার্থক্য, নাউন ক্লসে দেখো কোনো অ্যান্টিসিডেন্ট বসেনি, অ্যাডজেক্টিভ ক্লসে কিন্তু অবশ্যই অ্যান্টিসিডেন্ট বসাতে হবে, তারপরেই অ্যাডজেক্টিভ ক্লস বসে। এবারে আমরা সেকেন্ড ডিফারেন্স দেখব অ্যাডজেক্টিভ আর নাউন ক্লসের মধ্যে। দ্য ইনসিডেন্ট দ্যাট হিজ ফ্রেন্ড ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট ইজ নট ট্রু, এখানে দেখো ইনসিডেন্ট আর এই আন্ডারলাইন পার্টটুকু কিন্তু একই বিষয় বোঝাচ্ছে, ইনসিডেন্টের কথাই এখানে তুলে ধরা হয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফর্ম আর এটা হচ্ছে নাউন ক্লস। আবার পরেরটা দেখো, দ্য ইনসিডেন্ট দ্যাট হি হার্ড ইজ নট ট্রু, এখানে দেখো ইনসিডেন্টের কথাও কিছু বলা হয়নি, অন্য কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে, অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ইনসিডেন্টের কথাই তুলে ধরা হয়েছে, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। আর এখানে ইনসিডেন্টের কথা কিছু বলা হয়নি, ইনসিডেন্ট সম্পর্কে অন্য ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ ক্লসের মধ্যে সেকেন্ড ডিফারেন্স। এবারে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্টকে মডিফাই করতে পারে। এক্সাম্পল দেখো, অনেস্ট পিপুল আর রেসপেক্টেড বাই এভরিওয়ান, এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর পিপুল হচ্ছে নাউন। আবার এই সেন্টেন্সটা দেখো, পিপুল হু আর অনেস্ট আর রেসপেক্টেড বাই এভরিওয়ান, এখানে দেখো অ্যাডজেক্টিভ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ বসেছে, তার জন্য নাউনের আগে বসেছে। আবার যেই এটাকে ক্লজ ফর্মে লেখা হলো, সঙ্গে সঙ্গে এটা নাউনের পরে চলে গেল। এখানে হু আর অনেস্ট, এই আন্ডারলাইন পার্টটুকু ওই পিপল নাউনকে ডিসক্রাইব করছে, পিপল হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা সাবজেক্টকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই ওয়ান্ট দিস মোবাইল ফোন হুইচ মাই সিস্টার বট ইয়েস্টারডে, আমি চাই, কি চাই, কি এর উত্তর সবসময় অবজেক্ট আসে, এখানে মোবাইল ফোন হচ্ছে অবজেক্ট অর্থাৎ নাউন। এবার যদি প্রশ্ন করা হয় নাউনকে কোন মোবাইল ফোনটা চাই, তাহলে তার উত্তর আসবে হুইচ মাই সিস্টার বট ইয়েস্টারডে, তাহলে এই নাউনকে, এই আন্ডারলাইন পার্টটুকু এই নাউনকে ডেসক্রাইব করছে, আর এটা হচ্ছে অবজেক্ট, মোবাইল ফোনটা এখানে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ অবজেক্টকে মডিফাই করছে, তার উদাহরণ। পরেরটা দেখো, আই গেভ মাই ক্লোজ ফ্রেন্ড অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন, আমি দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম, তার উত্তর আসছে মাই ক্লোজ ফ্রেন্ড, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আবার দেখো, কি দিয়েছিলাম, তার উত্তর আসছে এক্সপেন্সিভ মোবাইল ফোন, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেখো ইনডিরেক্ট অবজেক্টের জায়গায় ক্লোজ অ্যাডজেক্টিভ রাখা হয়েছে, আর ডিরেক্ট অবজেক্টের জায়গায় এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। এবারে এই সেন্টেন্সটা দেখো, আই গেভ মাই ক্লোজ ফ্রেন্ড এ মোবাইল ফোন দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ, এখানে দেখো এক্সপেন্সিভ মোবাইল ফোন, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর এখানে ডিরেক্ট অবজেক্টের পরে এই এক্সপেন্সিভটাকে ক্লজ ফর্মে লেখা হয়েছে, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ। এই আন্ডারলাইন পার্টটুকু এই ডিরেক্ট অবজেক্টকে দেখো মডিফাই করছে, ডেসক্রাইব করছে। আবার এই সেন্টেন্সটা দেখো, আই গেভ অ্যান এক্সপেন্সিভ মোবাইল ফোন টু মাই ফ্রেন্ড হু ইজ ক্লোজ, এখানে দেখো ডিরেক্ট অবজেক্টকে সাধারণভাবে আমরা জানি যে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসে, এখানে ডিরেক্ট অবজেক্টকে আগে নিয়ে যাওয়া হয়েছে আর ইনডিরেক্ট অবজেক্টকে পরে নিয়ে আসা হয়েছে, তার ফলে এখানে একটা এক্সট্রা প্রিপোজিশন বসেছে টু। আর ইনডিরেক্ট অবজেক্টকে দেখো, এখানে হু ইজ ক্লোজ, এখানে ছিল ক্লোজ ফ্রেন্ড, এখানে এটাকে ক্লজ ফর্মে রাখা হয়েছে, আর হু ইজ ক্লোজ এখানে ফ্রেন্ড অর্থাৎ মাই ফ্রেন্ড, এখানে ইনডিরেক্ট অবজেক্টকে মডিফাই করছে। পরেরটা দেখো, সলোমন ওয়াজ এ কিং হু ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, এখানে কিং হচ্ছে কমপ্লিমেন্ট, দেখো তার আগে বি ভার্ব বসেছে, সলোমন কি ছিল, রাজা ছিল, সুতরাং এই কিং হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। আবার দেখো এই কিংকে ডেসক্রাইব করা হয়েছে, কিংটা কেমন ছিল, হু ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, অর্থাৎ এই আন্ডারলাইন পার্টটুকু কিংকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কমপ্লিমেন্টকে মডিফাইয়ের উদাহরণ। পরেরটা দেখো, আই অ্যাম অ্যাফ্রেড অফ আগলি পিপুল, এখানে অফ হচ্ছে প্রিপোজিশন আর তার অবজেক্ট হচ্ছে পিপুল, আর পিপুল হচ্ছে এখানে নাউন আর তার আগে একটা অ্যাডজেক্টিভ বসেছে আগলি। এই সেন্টেন্সটাকে লেখা যায়, আই অ্যাম অ্যাফ্রেড অফ পিপুল হু আর আগলি, এখানে দেখো
হু আর আগলি, এই আন্ডারলাইন পার্টটুকু এই পিপুল যে প্রিপোজিশনের যে অবজেক্ট সেইটাকে ডেসক্রাইব করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ প্রিপোজিশনের অবজেক্টকে মডিফাই করার উদাহরণ। আজকে এই পর্যন্তই। ক্লাসটা আশা করি ভালো লেগেছে। এই অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরের ক্লাসে অ্যাডজেক্টিভ ক্লজ পার্ট 2 এপিসোড নিয়ে হাজির হব।